আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু edutubebd.com। আমি ডক্টর ফাহাদ। আজকে কেমিস্ট্রির রাজশাহী বোর্ড 2015 এর সলিউশনটা নিয়ে আলাপ করব। যাদের কাছে কেমিস্ট্রি টেস্ট পেপারটা আছে তারা একটু যদি খুলে দেখো তাহলে কিছুটা আমি আলাপ করতে ভালো লাগবে যে পুরো এই চ্যাপ্টারটাতে বা এই বোর্ডের এই সালটাতে যে প্রশ্নগুলোতে আসছে, এই প্রশ্নগুলোতে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে, এই টপিকের সাথে আরও রেলিভেন্ট আরও কী কী জিনিস এখানে আলোচনা করা যাবে। তোমাদের কাছে যদি টেস্ট পেপারটা থেকে থাকে, রাজশাহী বোর্ড 2015 বের করে ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমরা একটু খেয়াল করবা। প্রথম যে কোয়েশ্চেনটা করেছে সেই প্রশ্নটাতে রাজশাহী বোর্ড 2015-তে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে মোমের সাথে একটা অক্সিজেনের বিক্রিয়া দেওয়া হয়েছে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে নাম্বার 1, মোম। এখানে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে এ বি, তারপরে হচ্ছে এনার্জি। ওকে, নাম্বার 2 আলাপ হয়েছে যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে বি হয়েছে প্লাস এনার্জি হয়েছে। এটার মানে হচ্ছে মোমকে পোড়ানো মানে হচ্ছে দহন করা, বা দহন মানে হচ্ছে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া। তোমরা এটা জানো যে মোমকে যদি পোড়ানো হয় তাহলে এ হবে, এই যে বি, এই বি এখন হাইড্রোজেন আর অক্সিজেনকে যুক্ত করলে এটা সবসময় পানি হবে। সো এটা হচ্ছে পানি। সো প্রশ্নটা হচ্ছে এই ধরনের বিক্রিয়া দেওয়ার পরে ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে স্ফুটনাঙ্ক কাকে বলে। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তোমরা সংজ্ঞাটা দিবা যে স্বাভাবিক চাপে, মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে। এই কথাটা কেন বলবা? বিকজ স্ফুটনাঙ্ক আমরা সাধারণত 1 অ্যাটমসফিয়ারে হিসাবটা করতে হয়। কারণ তুমি যদি এভারেস্টের উপরে গিয়ে কোনো কিছুর স্ফুটনাঙ্ক চিন্তা করো তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্ফুটনাঙ্ক পাবা না। যেমন এভারেস্টের উপরে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পানি ফুটতে স্টার্ট করে দেয়, কারণ সেখানে কিন্তু বায়ুর চাপ অনেক কম। সো পানির স্ফুটনাঙ্ক তো 70 ডিগ্রি সেলসিয়াস না, ইটস 100 ডিগ্রি সেলসিয়াস। সো সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করে, অর্থাৎ সেটা বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাঙ্ক বলে। এটাকে বলা হয় বয়লিং পয়েন্ট। সো ইটস এ টেম্পারেচার। পরের কোয়েশ্চেন, আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? বিকজ আয়োডিন হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থগুলোর যে ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কোনো বস্তুকে তাপ দিলে সেটা সবসময়ই তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হবে। এরকম বস্তুগুলো হচ্ছে নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন, কর্পূর, এরকম। সো এখানে হচ্ছে গিয়ে আয়োডিন। সো আয়োডিনকে তাপ দিলে বাষ্পে পরিণত হবে। পরের কোয়েশ্চেন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বি যৌগের ভৌত অবস্থা কিরূপ পরিবর্তন ঘটে? ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বি যৌগের পরিবর্তন হচ্ছে এটা পানি। বি যৌগটা হচ্ছে পানি। H2O2কে বিক্রিয়া করলে এটা পানি উৎপন্ন হবে। সো H2 হচ্ছে গ্যাস, O2 হচ্ছে গ্যাস, এগেইন H2O ক্যান বি গ্যাস প্লাস ডেল H। এটা যদি হয় H2 গ্যাস, O2 গ্যাস, it can be liquid plus del H. Both del H is not same. যদি পানি গ্যাসীয় হয় তাহলে ডেলএইচ এর এক ধরনের মান হবে, পানি যদি লিকুইড হয় তাহলে আরেক ধরনের মান হবে। এখানে কোয়েশ্চেনটা একটু টিপিক্যাল ওয়েতে অ্যান্সার করা যায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার কিরূপ পরিবর্তন ঘটে। কারণ হচ্ছে বি যৌগ হচ্ছে পানি, পানি পরিবর্তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে, 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে পানি বাষ্পে পরিণত হয়, এবং 0 ডিগ্রি সেলসিয়াসে কমে পানি হচ্ছে বরফ অবস্থায় থাকে, যেটাকে আমরা কঠিন অবস্থা বলতে পারি, যে পানির কঠিন অবস্থা। সো দ্যাট ক্যান বি এরকম হতে পারে যে H2O, H2S, H2 liquid, H2 gas. সো ইট ক্যান বি পানির যে পরিবর্তন, বিকজ তাপ প্রয়োগের ফলে পদার্থের মধ্যে অবস্থার পরিবর্তন ঘটে। বিকজ তাপ প্রয়োগের ফলে পদার্থের ভিতরে যে অণুগুলো আছে এদের মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হয়, এবং এই গতিশক্তির কারণে এদের আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায় এবং আন্তঃআণবিক শক্তিটা কমে যায়। তখন এই গতিশক্তিগুলোকে বস্তুটার আয়তন বাড়তে সহায়তা করে এবং অবস্থার পরিবর্তন হয়। সো এই ধরনের অ্যান্সারটা করতে হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে। পরের কোয়েশ্চেন হচ্ছে 1 নং ভৌত রাসায়নিক কিন্তু 2 নং শুধু রাসায়নিক পরিবর্তন হয়, বিশ্লেষণ করো।
এক নং ভৌত রাসায়নিক কথাটার মানে হচ্ছে একটু, এটাও একটু কোয়েশ্চেনটা একটু কনফিউজিং, বিকজ এখানে অক্সিজেনের বিক্রিয়া যদি হয়, আমি যেটা বলবো অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে সব সময় হচ্ছে মোমের দহন বিক্রিয়া, আর পৃথিবীর সকল দহন বিক্রিয়া হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, বিকজ এটাতে রাসায়নিক পরিবর্তন হয়। মোমের ক্ষেত্রে মোমকে যদি আমরা তাপ দিয়ে গলিয়ে ফেলি, এটাকে আমরা বলবো মোমের গলন, আর মোমের গলনের ফলে কঠিন মোম তরল মোমে পরিণত হয়, এবং তরল মোমটাকে ঠান্ডা করলে আবার কঠিন মোম পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে তরল মোম থেকে কঠিন মোম, কঠিন মোম থেকে তরল মোম, সেটা দহনের ফলে না, সেটা গলনের ফলে। সুতরাং মোমের গলন ভৌত পরিবর্তন, মোমের দহন রাসায়নিক পরিবর্তন, কারণ মোমের দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কারণ মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। সো এক্ষেত্রে আমার এই যৌগটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর বি যৌগটা হচ্ছে পানি, এক্ষেত্রে বি যৌগটা অবভিয়াসলি পানি। সো দিস ইজ ভেরি ক্লিয়ার। এখন কার্বন ডাইঅক্সাইড, পানি, পানি, এই যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে এটা কিসের ফলে? এটা হচ্ছে দহনের ফলে। সুতরাং দহন প্রক্রিয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর গলন হচ্ছে ভৌত পরিবর্তন। পরের কোয়েশ্চেন হচ্ছে, প্রথম কোয়েশ্চেনটা অনেক সহজ, হ্যাঁ। পরের কোয়েশ্চেনটা যেটা আমার ক্ষেত্রে আমি ফিল করি পার্সোনালি, যে রাজশাহী বোর্ড 2015-15 2 নম্বর কোয়েশ্চেনটাও অনেক সহজ, বাট 1 নম্বর থেকে 2 নম্বরটা প্রিফার করা ভালো, কারণ 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, এবং এখানে অ্যান্সার করলে ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি আছে। সো স্টুডেন্ট, তোমরা যারা 90 আপ মার্ক টাকে পেয়েছো এর আগে টেস্টে, প্রি টেস্টে, বা যারা টার্গেট করছো, আমার সামনে এই মুহূর্তে তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো, যাদের টার্গেট 90 আপ পাওয়া, 95 আপ পাওয়া, তারা ওই ধরনের কোয়েশ্চেনটাকে সিলেক্ট করবে যে কোয়েশ্চেনটাতে ডেফিনেটলি ম্যাথমেটিক্স থাকবে, এবং ইফ ইউ ক্যান ডু ইট পারফেক্টলি, accurately, you will get the highest mark, you will get the appropriate mark, 4 out of 4, 3 out of 3, might be 10 out of 10. So without it এটাকে হাসিল করাটা পসিবল না। বাট অবজেক্টিভের ক্ষেত্রে ফুল মার্কস পাওয়া যাবে, ফুল মার্কস, একটাও কাটা যাওয়ার কোনো সিস্টেম থাকবে না যদি তুমি ফুল অ্যান্সার করতে পারো। সো সেই ইন্সপাইরেশনের ক্ষেত্রে তুমি চোখটা বন্ধ করে চিন্তা করো যে কেমিস্ট্রির 12টা চ্যাপ্টারের মধ্যে তুমি কতটা চ্যাপ্টারের সব কিছু পারো। তোমার মন তোমাকে বলে দিবে যে কোন কোন চ্যাপ্টারটা তোমার কাছে কঠিন বা কোন অংশটা কঠিন। আমার ভিডিও তোমরা যারা দেখেছো, হ্যাঁ, আমার ভিডিও তোমরা যারা প্রথম থেকে দেখে আসছো, আমি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আলোচনা করেছি, গাণিতিক সমস্যার সমাধান দিয়েছি, টেস্ট পরীক্ষার টেস্ট পেপারের সলিউশন দিচ্ছি। তোমরা অনেকে লিখেছো বিভিন্ন কোয়েশ্চেন, আসলে আলাদা করে তো অ্যান্সার করতে পারছি না সময় স্বল্পতার জন্য, এই জন্য ভিডিওর মাধ্যমে আমি সেটাকে অ্যাডজাস্ট করার ট্রাই করছি। তোমরা আমাকে লিখবে তোমাদের আরও যদি কোনো প্রবলেম থেকে থাকে, বাট আমি চাইবো তোমাদের এই যে সামনে পরীক্ষাটা, এই পরীক্ষাটার মাঝখানে একটা পরীক্ষার আগে যে বন্ধ আছে, যে টাইমিংগুলো তোমরা ফ্রি পাচ্ছ, 1 দিন 2 দিন 3 দিন করে বন্ধ আছে, ওই টাইমটা তোমরা প্লিজ খুব ভালো মতো ওই টাইমটাকে ইউটিলাইজ করবা, ঠান্ডা মাথায় প্ল্যান নিয়ে পড়বা, হুটহাট করে পড়া শুরু করবা না। হুটহাট করে বলতে তড়িঘড়ি করে যে কোনো চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবা না। আমি বলবো একটা প্ল্যান করো যে আমার সামনে এই মুহূর্তে তুমি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা যেই টাইমটাতে পড়তে বসো, দিনের যে সময়টাতে পড়তে বসো, পড়াশোনা করার আসলে কোনো নির্দিষ্ট সময় নাই। অনেকের আছে পড়তে পড়তে রাত 12টার পরে পড়তে পড়তে রাত 3টা 4টা বেজে যাচ্ছে, কিন্তু সে পড়তেছে, তার পড়াটা আত্মস্থ হচ্ছে, সে বুঝতেছে। এটা একটা ফিলিংয়ের বিষয়। তুমি যদি মনে করতে পারো যে তোমার পড়ে ভালো লাগতেছে, পড়ো, হ্যাঁ। বাট আরও একটা কথা আছে যে আর্লি টু বেড, আর্লি টু ফ্রম দ্য বেড অ্যান্ড মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ, এরকম একটা কথা আছে যে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকালবেলা তাড়াতাড়ি ওঠা, এটা একটা ভালো অভ্যাস ডেফিনেটলি। তবে আমি বলবো এটা যদি তোমরা মেনটেন করতে পারো দ্যাট ইজ ভেরি গুড, বাট মেনটেন করতে না পারলে যখনই তুমি পড়তে বসো একটা প্ল্যান নিয়ে বসবা যে আমি এখন এত ঘন্টা পড়বো, সামনে আমি 4 ঘন্টা পড়তে পারছি, এখন রাত 10টা বাজে, আমি 2টা পর্যন্ত পড়তে পারবো। সো এই 4 ঘন্টার মধ্যে আমি কী কী জিনিস পড়বো, আমি এই 5টা চ্যাপ্টার পড়বো, এই 3টা চ্যাপ্টার পড়বো। এইরকম প্ল্যান নিয়ে তুমি যদি বসো, পড়াটা সুন্দর হবে। পরের দিন সকালে তুমি যখন উঠলা,
উঠে তুমি চিন্তা করবা যে আমি এখন এই মুহূর্তে কতক্ষণ পড়তে পারবো, এই পর্যন্ত পড়তে পারবো, এখন কোন কোন চ্যাপ্টারগুলো পড়া যায় তোমার মনকে জিজ্ঞেস করবা। তোমার মন যে বলবে যে এরকম পড়া যায়, তোমাকে শেষ করতে হবে একদিনের মধ্যে। সো আমি রাতে 3টা পড়েছি, আমি এখন সকালে 8টা পড়বো বা সারাদিন 8টা পড়বো, তাহলে আমি সকালে প্রথমে 5টা পড়ছি। তো সকালে 5টা পরে তুমি যখন লাঞ্চ করবে, লাঞ্চ করার পর লাঞ্চ ব্রেকের পরে বিফোর ইভিনিং আরও 2টা পড়ো, এবং ইভিনিংয়ের পরে যখন রাত হবে তখন রাতে কোন 3টা পড়া যাবে সেটা তুমি চিন্তা করো। সো ইটস আ প্ল্যান, ইটস আ ডিফারেন্ট প্ল্যান। তোমরা ডিফারেন্ট স্কুলের ডিফারেন্ট জায়গার তোমরা পড়ছো, এবং তোমাদের ডিফারেন্ট প্ল্যান থাকবে। দ্যাট ইজ প্রিটি ইজি, এবং তুমি প্ল্যান করবা তোমার মতো চিন্তা করে যে কীভাবে পড়লে কেমিস্ট্রি বই একদিনে, একটা দিনের বন্ধ আছে, আমার পরশুদিন পরীক্ষা, কিভাবে পড়লে আমি বই শেষ করতে পারবো। তোমরা এই যে 2টা বছর পড়াশোনা করেছো স্কুলে, কোচিংয়ে, প্রাইভেট টিউটরের কাছে, যেভাবে পড়েছো, এই যে লিখেছিলে খাতার মধ্যে, সেই লেখা খাতাগুলো বের করো, একটু রিভিশন দাও, কোন দিন কোন সময় কি পড়েছিলে একটু দেখো, তোমার কাছে জিনিসগুলো রিভাইন্ড করতে সহজ হবে, তুমি মনে করতে পারবা যে কী জিনিস তুমি পড়েছিলে। দ্যাট ইজ দ্য থিং, আমি ফিল করি তোমাদের কাছে এইভাবে বলা যেতে পারে। সো সেকেন্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে রাজশাহী বোর্ড 2015 সেকেন্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা যৌগ দেওয়া আছে, যে যৌগটার একটা ভর দেওয়া আছে, এবং সেই ভরের মধ্যে এরকম কিছু স্পেসিফিক জিনিস দেওয়া আছে, যেমন 180 আণবিক ভর বিশিষ্ট যৌগ M, যার 6.75 গ্রাম বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.75 এনিওয়েজ 6.75 গ্রাম বিশ্লেষণ করা হয়েছে কোনো একটা যৌগের, যে যৌগটা M, যার আণবিক ভর 180। খুব কমন কোয়েশ্চেন, তোমরা অনেকে এটা পারো, আমরা বুঝতে পারছি যে এটা গ্লুকোজ হবে 180, তোমাদের কাছে কমন। একটু দেখি তাহলে কেমনে করা যায়। 180, 6.75 gram has been analyzed, and 0.45 gram hydrogen plus 2.7 gram carbon, and what is given 3.6 gram oxygen. ওকে, এটা পাওয়া গেছে রাজশাহী বোর্ড 2015 সেকেন্ড কোয়েশ্চেনে। এইরকম একটা উদ্দীপক দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেন, আণবিক সংকেত কাকে বলে? তোমরা খুব ভালো মতো জানো, যে সংকেতের সাহায্যে কোনো যৌগে মৌলসমূহের প্রকৃত সংখ্যার অনুপাত জানা যায় সেটা হচ্ছে আণবিক সংকেত, আর সরল অনুপাত জানা যায় সেটা হচ্ছে স্থূল সংকেত। পরের কোয়েশ্চেন, স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে 2টা পার্থক্য। এটা অবশ্যই পার্থক্য হবে, সরল অনুপাত জানা যায় হচ্ছে স্থূল সংকেতে, প্রকৃত অনুপাত জানা যায় আণবিক সংকেতে। আরেকটা হচ্ছে যে আণবিক সংকেতটা নির্দিষ্ট, প্রত্যেকটা যৌগের আলাদা আলাদা স্পেসিফিক নির্দিষ্ট আণবিক সংকেত আছে, আর স্থূল সংকেতের ক্ষেত্রে একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। এটার উদাহরণ তোমাদেরকে আমি দিয়েছিলাম, যেমন তোমরা বেনজিনের নাম জানো C6H6। এখন C6H6 হচ্ছে এটার আণবিক সংকেত, এটাকে এটা যে ঈশা সংকেত স্থূল সংকেত সেটা হচ্ছে CH, অ্যাগেইন C2H2, এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিনের সংকেত, এটার স্থূল সংকেত CH। সো একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে, কিন্তু একই আণবিক সংকেত একাধিক যৌগের হবে না। দ্যাট ইজ অ্যানাদার ডিফারেন্স। সো এই যে ডিস্টিংশন 2টা জিনিসের মধ্যে, এইটাকে লিখবা। পরের কোয়েশ্চেন, যৌগটি শতকরা সংযুক্তি। এটা এখন এই যে যৌগটা, এই যৌগটা শতকরা সংযুক্তি কিভাবে বের করব? টোটাল এত গ্রাম ছিল, তার এত গ্রাম আউট অফ 100-এ কত, 100 গ্রামে কত আছে? সো হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে, হাইড্রোজেন 0.45 আছে আউট অফ 6.75-এ, তাহলে 100 গ্রামে কত? So that would be the percentage of hydrogen among this molecule. So 2.7, কার্বন হচ্ছে 2.7, 6.7, and oxygen
6.7%. So that would be the solution. So এই সলিউশনের ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই 0.45 out of 100, so এটাকে করব আমরা এইভাবে 0 okay already 0.45 into 100 which is 45 divided by 6.75 which is 6.66 or 6.67%, and then 2.7 into 100 divide 2.7 into 100 divided by 6.75 which is 40%. সম্ভবত 53 something হওয়ার কথা, 360 divided by 6.75 53.33. সো এটা হচ্ছে শতকরা সংযুতি হাইড্রোজেন কার্বন অক্সিজেনের। যদি এটা হয়ে থাকে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে উক্ত ভরসমূহ ব্যবহার করে এম যৌগটির আণবিক সংখ্যা নির্ণয় করা সম্ভব? গাণিতিক ব্যাখ্যা দাও। হ্যাঁ, সম্ভব। উক্ত ভরসমূহ ব্যবহার করে এম যৌগের আণবিক ভর বের করা খুবই পসিবল। তোমরা সবাই জানো এটা কিভাবে শতকরা সংযুতি থেকে আণবিক সংকেতে যেতে হয়। তারপর আমি আবার দেখা দিচ্ছি। আমরা হাইড্রোজেন পেলাম হচ্ছে 6.67, হাইড্রোজেন পেলাম হচ্ছে 6.67, কার্বন পেলাম হচ্ছে 40%, অক্সিজেন পেলাম হচ্ছে 53.33%। ইফ উই গেট ইট, আমরা এই শতকরা সংযুতি পাওয়ার পর কিভাবে আমরা হচ্ছে আণবিক সংকেতে যাব সেরকম একটা ধারণা দিচ্ছি। তোমরা যদিও জানো এটা সহজ একটা পার্সেন্টেজ, কঠিন পার্সেন্টেজের ক্ষেত্রে ক্যালাস পানি যদি উপস্থিত থাকে সেখানে, তখন সেভাবে করার ক্ষেত্রে তোমাদের বইয়ে দেওয়া আছে তুতের শতকরা সংযুতি। এখন তুতের যে শতকরা সংযুতি দেওয়া বইয়ে যেভাবে দিয়েছে যে সংকেত থেকে শতকরা সংযুতি গিয়েছে, শতকরা সংযুতি দেওয়া থাকলো যদি থাকতো তুতের, সেখান থেকে তুতে যাওয়া যায় কি না সেটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। এই সহজটা আমি একটু আবার করে দিচ্ছি। যে পার্সেন্টেজ দেওয়া আছে ফার্স্টে, যেই নিয়মটা, ওই পার্সেন্টেজকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। সো হাইড্রোজেনের ক্ষেত্রে 6.67কে 1 দিয়ে ভাগ করব, কার্বনের ক্ষেত্রে 2.7কে 40%। পার্সেন্টেজ যেটা থাকবে 40%কে কার্বনের পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করব, অক্সিজেনের ক্ষেত্রে 53.33কে 16 দিয়ে ভাগ করব। এখন 6.67কে এটা হবে 6.67, that will be 6.67, এটা সম্ভবত হচ্ছে 3.33, এটা সম্ভবত 3.33। এখন শতকরা সংযুতিকে ওই পরমাণুটার বা ওই মৌলটার আণবিক ভর দিয়ে ভাগ করার পরে যে মানগুলো পাওয়া যাবে, এদের থেকে ক্ষুদ্রতম যে মানটা আছে সেটাকে দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটাকে। সো এদের মধ্যে ক্ষুদ্রতম 3.33, সো হাইড্রোজেন হচ্ছে 6.67, 3.33 divided 3.33, okay, and then oxygen 3.33 divided 3.33, that would be 211. So it seems easy number, normal number, but কোনো ক্ষেত্রে এখানে দশমিক থাকতে পারে, লাইক 2.3, 1.5, 2.5, সেক্ষেত্রে আবারও গুণ করতে হবে, এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে এই তিনটাকে যে সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যার কাছাকাছি যাওয়া যাবে। and you have to find out the real numbers like this 2, 1, 1, no point, no fraction is allowed here.
এরকমভাবে ফ্র্যাকশনে না আসা পর্যন্ত এটাকে করতে হবে। কেন করতে হবে? বিকজ এই যে যৌগ মৌলগুলো আছে, এই মৌলগুলোর পূর্ণ সংখ্যা দিয়ে আমাকে স্থূল সংকেত প্রকাশ করতে হবে। সো আমি বলবো এই যে এই পর্যন্ত ক্যালকুলেশনে আমি যে স্থূল সংকেত পেয়েছি যৌগটার স্থূল সংকেত, সেটা হচ্ছে CH2O। দেখো একটু, এখন আমি যে CH2O এখানে পেয়েছি, এই CH2O হচ্ছে আমার যৌগটার স্থূল সংকেত। সুতরাং আমরা জানি এটার আণবিক ভর দিয়েছে এখানে 180। এইটার আণবিক সংকেত কত হবে? ধরি যৌগটার আণবিক সংকেত হচ্ছে CH2O হোল টু দি পাওয়ার n। সো এই আণবিক সংকেত, এই যে মোল সংখ্যাটা, এইটা এই আণবিক ভরের সমান। সো সুতরাং CH2O হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 180। কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 1 into 2, then oxygen হচ্ছে 16, n is 180, so that would be 30, n 180, so n equals to 180 by 30, which is 6. So n equal to 6. So আণবিক সংকেত হচ্ছে 6, so C6H12O6. So এটা হচ্ছে যৌগটার আণবিক সংকেত, and we know this is glucose. So hopefully it's getting so easier for you. পরের কোয়েশ্চেনটা বা 3 নম্বর যে সৃজনশীলটা আছে, এটা তোমাদের কাছে বুঝে থাকার কথা, সহজ একটা জিনিস। 3 নম্বর সৃজনশীল যেটা, তোমরা যদি একটু 3 নম্বর সৃজনশীলের দিকে তাকাও, সেখানে সম্ভবত একটা তাপোৎপাদী বিক্রিয়ার কথা বলা হয়েছে, এবং ওই তাপোৎপাদী বিক্রিয়াকে নিয়ে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। তার আগে বলে নেই, আমি যখন কেমিস্ট্রির 8 নম্বর চ্যাপ্টারটা বলেছিলাম রসায়ন ও শক্তি, সেইখানে স্টুডেন্টদের একটা কমন কোয়েশ্চেন ছিল, অনেকেই লিখেছেন যে E1 এবং E2-র ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে সেখানে ওই চ্যাপ্টারটাতে, যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি সেটাকে উল্টা করে লিখেছিলাম যে E1 is greater than E2, বইয়ে যেভাবে লেখা আছে। What I felt the real scenario is, suppose A B বিক্রিয়া করে AB হচ্ছে। এখন এই বিক্রিয়াটা যদি তাপোৎপাদী বিক্রিয়া হয়, এখানে তাপোৎপাদী বিক্রিয়া হয়, এখানে কিছু ডেল H সে উৎপাদন করবে। এখন আমি যদি ডেল Hটাকে বাদ দিয়ে দেই, তাহলে এইটার টোটাল ইন্টারনাল এনার্জি যদি E1 হয়, এইটার টোটাল ইন্টারনাল এনার্জি যদি E2 হয়, আর এই বিক্রিয়াটা যদি তাপোৎপাদী বিক্রিয়া হয়, দ্যাট মাস্ট বি গ্রেটার দেন E2, বিকজ বিক্রিয়কের মধ্যে যে এনার্জি আছে তার থেকে এটার এনার্জিটা কম। যদি আমি ডেল H বাদ দিয়ে দিই, আর যদি আমি ডেল H সহ চিন্তা করি, তাহলে এটা যেহেতু তাপোৎপাদী বিক্রিয়া, সেক্ষেত্রে এই E2 এর মান ডেফিনেটলি E1 এর চেয়ে বড় হবে, বিকজ এইটার টোটাল ইন্টারনাল এনার্জির তুলনায় এটার টোটাল ইন্টারনাল এনার্জির চেয়ে ও আরও কিছু তাপ উৎপন্ন বেশি করছে। সো এইটা একটু মাথায় রাখতে হবে। যেমন এখানে যে প্রশ্নটা করেছে, XO2 plus O2 reversible reaction sign XO3 del H equal to minus 197 kilojoule per mole। এটা হচ্ছে উদ্দীপক। বলেছে ফার্স্ট কোয়েশ্চেন, এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 16, এটার পারমাণবিক সংখ্যা 16, এটা ডেফিনেটলি সালফার। সো বিক্রিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি 2SO2 প্লাস O2 বিক্রিয়া করলে 2SO3, সো ডেল H ইকুয়াল টু মাইনাস 197 কিলোজুল পার মোল।
ফার্স্ট কোয়েশ্চেন, মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র। ওকে, এখানে আবার একটা হিস্ট্রি আছে। পর্যায় সারণী তোমরা যারা পড়েছ সেখানে তোমরা জানো যে মেন্ডেলিভের আগে একটা সূত্র ছিল, যে সূত্রটাকে সংশোধন করা হয়েছে, যে মৌলসমূহের যদি মৌলসমূহকে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজানো হয়, পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। এটা ছিল আগের ধারণা, পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছিল। পরে ঝামেলাটা কোথায় লাগলো? ঝামেলাটা লাগলো হচ্ছে গিয়ে ওই যে পটাশিয়াম আর হচ্ছে আর্গনের ক্ষেত্রে। হ্যাঁ, পটাশিয়াম তার আগে যেটা থাকে সেটা হচ্ছে 18 নম্বর যে মৌলটা, ওইখানে পারমাণবিক ভরটাকে এক্সচেঞ্জ করলে পটাশিয়ামকে দিতে হয় হচ্ছে 18 নম্বর মৌলে, 18 নম্বর গ্রুপে, মানে নিষ্ক্রিয় গ্রুপে। আবার টেলুরিয়াম এবং আয়োডিনের ক্ষেত্রেও তোমরা একটু খেয়াল করে দেখো যে যেভাবে বাড়ার কথা পারমাণবিক ভর, টেলুরিয়াম আয়োডিনের ক্ষেত্রে আবার কমেছে। সো পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজানো যায় নাই। পরে যেটা সংশোধিত হয়েছে পারমাণবিক সংখ্যা অনুসারে। সো পরের কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, এই জন্য ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি হয়? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধনটা হয়, এবং আদান প্রদানের মাধ্যমে বন্ধনের ফলে এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, যেটা হচ্ছে স্ট্রং কম্পারেটিভলি টু কোভ্যালেন্ট বন্ড। সো সমযোজী যৌগের তুলনায় আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই জন্য বেশি, কারণ এদের মধ্যে বন্ধন শক্তি বেশি থাকে। পরের কোয়েশ্চেনটা হচ্ছে উল্লিখিত বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপের তুলনা, তাপের প্রভাব। আচ্ছা, ভালো কথা। এখানে যে তাপের প্রভাব, এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তোমরা রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে তার যে লাস্টের দিকে লাসা তেলের নীতি আছে, এই লাসা তেলের নীতিটা খুব মনোযোগ দিয়ে পড়বে। আমি চ্যাপ্টার 7-এ যখন ব্যাখ্যা করেছিলাম, চ্যাপ্টার 7-এ, সেখানে আমি লাস্টের দিকে লাসা তেলের নীতিটাকে এক্সপ্লেইন করেছিলাম যে এই বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় এবং এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপ প্রয়োগ করা হয়, সাম্যাবস্থায় সম্মুখ দিকের বিক্রিয়ার বেগ কমে যাবে। যদি আমি বিক্রিয়কে তাপ দিই, তাপ প্রয়োগ করি, তাহলে এই সালফার ট্রাইঅক্সাইড ভেঙে যাবে, বিক্রিয়া বিপরীত দিকে চলে আসবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যখন এটা সাম্যাবস্থায় থাকে। সুতরাং আমি যদি এটার উৎপাদন বাড়াতে চাই, তাহলে আমাকে এইখানে তাপ প্রয়োগ করতে হবে। বিক্রিয়কে উৎপাদে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। সো ইন দ্যাট কেস ইউ শুড নো, তাপ উৎপাদী বা এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়কে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পেছনের দিকে চলে আসে, অর্থাৎ কিছু উৎপাদ ভেঙে বিক্রিয়ক সৃষ্টি হবে। আর যদি উৎপাদে তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। পরের কোয়েশ্চেনটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাসটি জীববৈচিত্র্যের জন্য ক্ষতি সাধন করে। ডেফিনেটলি ক্ষতি সাধন করে। কিভাবে সালফার ডাইঅক্সাইড গ্যাস ক্ষতি সাধন করে? একটু ছোট থেকে স্টার্ট করে, যারা পেঁয়াজ কাটার সময় যে চোখ দিয়ে যে পানিটা বের হয় না, ওইটা হচ্ছে চোখের মধ্যে যে পানি থাকে, পেঁয়াজের যৌগটা হচ্ছে সালফারের যৌগ। ওই সালফার ডাইঅক্সাইড চোখের পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, এবং সালফিউরাস অ্যাসিড চোখের মধ্যে জ্বালা সৃষ্টি করে। ওই জ্বলনটা হচ্ছে একটা মিনিমাম জ্বলন, সালফারের ক্ষতির একটা বিষয়। ওইটা না থাকলে হয়তো অনেক মায়ের চোখ দিয়ে এরকম পানি বের হতো না, যে পেঁয়াজ কাটার সময় ইউজুয়ালি আমরাও যারা বা পেঁয়াজ কাটার যারই অভিজ্ঞতা আছে তার হয়তো চোখ দিয়ে পানি বের হয়েছে, কারণ হচ্ছে ওই যে সালফিউরাস অ্যাসিড সৃষ্টি হয় এবং চোখ দিয়ে যে পানি বের, এরকম একটা কোয়েশ্চেন আছে বইয়ের মধ্যে, এবং এটা পরীক্ষাও আসে যে পেঁয়াজ কাটার সময় এরকম হয় কেন, মানে চোখ দিয়ে পানি পড়ে কেন। এখন সালফার ডাইঅক্সাইড যে আমাদের জন্য কেন ক্ষতিকর, কিছু কিছু আসপেক্টে ক্ষতিকর, কারণ সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে, এদিকে সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডও হয়, সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে দুইটা অ্যাসিড উৎপন্ন করে না, এই দুইটা উৎপন্ন অ্যাসিড বৃষ্টির পানির সাথে পৃথিবীতে নেমে অ্যাসিড বৃষ্টি হয়, এবং অ্যাসিড বৃষ্টি হলে জলাশয় যে পিএইচ, এই পিএইচ 4.4-এ নেমে যায়,
এবং এই ধরনের পিএইচ যে অ্যাসিডিক একটা পিএইচ তৈরি করে জলাশয়ে, তখন জলীয় যে বাস্তু সংস্থান আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়। যেখানে অ্যাসিড বৃষ্টিটা আমাদের ভূমিতে যে জায়গাটাতে পড়বে সেখানে সে ক্ষতির সৃষ্টি করবে, বিল্ডিংয়ের রং চেঞ্জ করে ফেলবে, গাছগুলোর উপরে, সবুজের উপরে একটা হুমকি এই অ্যাসিড রেইনটা। সো এই ক্ষেত্রে এই অ্যাসিড রেইনের ব্যাপারটাকে এক্সপ্লেইন করতে হবে এই কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেন হচ্ছে একটা ইলেকট্রোলাইসিস, কোয়েশ্চেন নাম্বার 4। ইলেকট্রোলাইসিসে তোমরা ভালো মতো জানো, আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম ইলেকট্রোলাইসিসে কীরকম ঘটনাটা ঘটে সেটার জন্য। যেমন এরকম একটা যৌগ পাত্র, তড়িৎ বিশ্লেষ্য পাত্র, এইখানে এরকম একটা ঘটনা আছে, তড়িৎ উৎস দেওয়া আছে, চাবি থাকবে অবশ্যই টু কন্ট্রোল দ্য ইলেকট্রিসিটি, ইট উইল বি প্লাস অ্যান্ড মাইনাস অ্যান্ড সামথিং উইল হ্যাপেন হিয়ার। সো তোমরা কিন্তু খুব ভালো মতো জানো যে এখানে কি ঘটনা ঘটে। ফার্স্ট কোয়েশ্চেন করেছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। বায়োফসিল যেটা, জীবাশ্ম জ্বালানি যেটা, ফসিল ফুয়েল, এই ফসিল ফুয়েলগুলো হচ্ছে যে দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে জীবন্ত যে জিনিসগুলো বা জৈবিক যে জিনিসগুলো মাটির নিচে চাপা পড়ে, যেমন মৃতদেহ, যে কোনো মৃতদেহ, লিভিং বডির মৃতদেহ বা ডেড বডি মাটির নিচে চাপা পড়ে বছরের পর বছরে পরিবর্তনের মাধ্যমে যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে 16H এবং 18H, এটা পরস্পর আইসোটোপ কেন? এটা এই জন্যই আইসোটোপ, কারণ এই যে নিচে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে পরস্পরের তারা আইসোটোপ। উদ্দীপকের কোষটির অ্যানোড ক্যাথোড সংঘটিত বিক্রিয়া বর্ণনা করা, ইটস প্রিটি স্যাড যে এখানে তারা কিছু দেয় নাই। এখানে কি যৌগটা আছে আমরা জানি না, কোয়েশ্চেনে কোনো কিছু দেওয়া হয় নাই, বা আমার টেস্ট পেপারে যেটা আমি দেখছি এখানে কোনো কোয়েশ্চেন দেওয়া হয় না। এখানে বলা হয়েছে শুধু তড়িৎ বিশ্লেষণ কোষ। আমরা যেটা জানি যে এখানে যদি কোনো যৌগ থাকে, XY একটা আয়নিক যৌগ যদি থাকে, তাহলে X হবে প্লাস, Y হবে মাইনাস ক্যাটায়ন, এবং X প্লাস যেটা হবে, X প্লাস সে X এ পরিণত হবে একটা ইলেকট্রন দিয়ে, এবং Y মাইনাস যেটা সে কি করবে, সরি X প্লাস একটা ইলেকট্রন নিয়ে X এ পরিণত হবে, আর Y মাইনাসটা একটা ইলেকট্রন ছেড়ে Y এ পরিণত হবে। সুতরাং এই যে ইলেকট্রন গ্রহণ করছে এটা ক্যাথোডে হবে বিকজ এটা ক্যাটায়ন, আর এটা অ্যানোডে হবে বিকজ এটা হচ্ছে অ্যানায়ন। সো অ্যানোডে অ্যানায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায়। পরের কোয়েশ্চেন হচ্ছে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ায় টয়লেট ক্লিনার প্রস্তুতির জন্য কোষের কিরূপ পরিবর্তন ঘটাতে হবে? দ্যাটস আ প্রিটি গুড কোয়েশ্চেন, বিকজ এটা হইতে হবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, বিকজ টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এবং সোডিয়াম হাইড্রক্সাইড আমাকে বানাইতে হবে। আর এক্ষেত্রে আমার তড়িৎদ্বার হইতে হবে মার্কারি তড়িৎদ্বার, দ্যাট ইজ মাস্ট থিং টয়লেট ক্লিনারের ক্ষেত্রে, যে তড়িৎদ্বার হইতে হবে মার্কারি, এবং এখানে সলিউশন হইতে হবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তাতে কি হবে, সোডিয়াম ক্লোরাইড কিভাবে ভাঙবে, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, পানি কিভাবে ভাঙবে, H প্লাস OH মাইনাস। ক্যাথোডে যেটা হবে অ্যামালগাম তৈরি হবে, এই যে সোডিয়াম আর হচ্ছে মার্কারি মিলে সোডিয়াম মার্কারি, বা এটার নাম হচ্ছে অ্যামালগাম। এই অ্যামালগাম আবার পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড, মার্কারি আর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন করবে। এই যে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হলো, এটা হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান। সুতরাং এইটা পারতে হবে, কারণ কোয়েশ্চেনে যেভাবে বলা আছে, তোমরা টয়লেট ক্লিনারের তোমাদের বইয়ের যে একটা অংশ আছে যে টয়লেট ক্লিনারের যে বিক্রিয়াগুলো হয় অ্যানোড ক্যাথোডের রিয়াকশনে, সেই রিয়াকশনগুলো দিবা। আমি মূল রিয়াকশনটা লিখে দিয়েছি কারণ বইয়ে সেগুলো দেওয়া আছে, এবং আমিও এটা আগের ভিডিওতে আপলোড করেছিলাম।
এই চ্যাপ্টারটা যখন পড়েছি। পরের কোয়েশ্চেনটা হচ্ছে জৈব যৌগ থেকে আসছে, এবং জৈব যৌগ থেকে যে কোয়েশ্চেনটা রাজশাহী বোর্ড 2015-তে আসছে, এটা অনেক সহজ কোয়েশ্চেন। ঢাকা বোর্ড 2015-তে জৈব যৌগ থেকে যে কোয়েশ্চেনটা আছে এটা তুলনামূলক কঠিন, কিন্তু রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটা সহজ। তোমরা কোয়েশ্চেনটাতে একটু দেখো, খুব সহজ করে সেখানে দেওয়া হয়েছে রাজশাহী বোর্ড 2015-র যে প্রশ্নটা। আচ্ছা, রাজশাহী বোর্ড 2015-তে ফার্স্ট যে যৌগটা সেটা হচ্ছে C2H6, এটা হচ্ছে A। তারপরে কি আছে? C2H4, এটা হচ্ছে B। আরেকটা কি দিয়েছে? C2H4 OH হোল 2, C2H4 OH হোল 2, এটা হচ্ছে C। এখন এই যে ABC তিনটা যৌগ দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেন করেছে জৈব যৌগ কাকে বলে। ওকে, জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে সংগঠিত বা সমন্বিত যে যৌগে কার্বন প্রতিনিধিত্বমূলক মৌল বা যৌগ গঠন করে, এবং যেই সকল যৌগে কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে সেটাকে জৈব যৌগ বলে। ট্রিফয়েল চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? ট্রিফয়েল চিহ্নটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এমন একটা চিহ্নিত চিহ্ন যেটাকে দ্বারা তেজস্ক্রিয়তা বোঝানো হয়, যে যদি কোনো জায়গায় তেজস্ক্রিয়তা বোঝানোর জন্য ওই ট্রিফয়েল চিহ্নটাকে ব্যবহার করা হয়, এবং এটা সম্ভবত 1946 সাল থেকে এটার প্রচলনটা শুরু হয়েছে। তোমাদের বইয়ের ফার্স্ট পেজে একটা ছক আছে, ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে একটা ছক আছে যেখানে বিভিন্ন রশ্মি চিত্রগুলোকে দেওয়া হয়েছে। সেখানে একেবারে সবার শেষে ট্রিফয়েলের একটা চিহ্ন আছে যেটা দিয়ে তেজস্ক্রিয়তা বোঝানো হয়। ওকে, উদ্দীপকের কোন যৌগটি ব্রোমিন প্রাণী দ্রবণকে বর্ণহীন করবে? ইজ প্রিটি গুড কোয়েশ্চেন। এটা বি যৌগ করবে, বিকজ বি হচ্ছে অ্যালকিন, এবং আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এই যৌগটাতে আমরা যদি ব্রোমিন দেই, এই যৌগটাতে যদি আমরা ব্রোমিন দেই তাহলে এরকম হবে CH2 ব্রোমিন ব্রোমিন। কারণ এখানে বিক্রিয়া হবে, বিকজ এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বাট এই যে C2H6 এটা হচ্ছে ইথেন বা অ্যালকেন, এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সো অ্যালকিনের সাথে ব্রোমিনের দিলে একটা ব্রোমিন এই কার্বনের সাথে আর একটা ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে, মাঝখানে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এবং এই যৌগের নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন। সো হোপফুলি ইটস টু ইজি যে অ্যালকিনটা বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে ব্রোমিন যে লাল, এই লাল বর্ণটাকে সে দূরীভূত করবে। পরের কোয়েশ্চেন, বি থেকে এ ও সি তৈরি করা সম্ভব কিনা? বি থেকে এ সি দুইটাই তৈরি করা সম্ভব, এবং এই বিক্রিয়াগুলো অনেক সহজ। আমি যদি ইথিনের সাথে অনলি হাইড্রোজেন দেই, কন্ডিশন হচ্ছে অবভিয়াসলি নিকেল চূর্ণ এবং 200 ডিগ্রি সেলসিয়াস। এটা মনে রাখতে হবে, নিকেল চূর্ণ বা ধাতব চূর্ণ, দিস শুড বি 200 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট উড বি ইথেন। বিক্রিয়াটাকে একদম সহজে বিক্রিয়া তোমাদের সবার পারার কথা। পরের যে কোয়েশ্চেন বা এইখান থেকে যে এখানে যাব না, এটার নাম হচ্ছে কিন্তু এই যেটা OH2, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তোমাদের বইয়ে অনেক সহজভাবে দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ পানি দিয়ে জারিত করলে ইথিনকে ইথিলিন গ্লাইকল হয়। যেমন এটাকে যদি আমি বলি CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি প্লাস ওই যে জার্মান অক্সিজেন, that will be provided by potassium permanganate, that would be CH2 OH। এটার আরেকটা নাম হতে পারে 1,2 ইথেন ডাইঅল। আবার এরকম হতে পারে ইথিলিন গ্লাইকল। বোথ আর ওকে, বিকজ there were 2 হাইড্রক্সিল radicals over here. সো এই যে দুইটা যৌগ বা এই যে দুইটা বিক্রিয়া একটু হাতে লিখে খাতায় প্র্যাকটিস করবা, দ্যাট ইজ সো ইজি। এরপর একটা কোয়েশ্চেন, এটা যদি তোমাদের বোঝা হয়ে থাকে, ইটস গেটিং সো ইজি, সো মুছে দিতে পারি। লাস্ট যে কোয়েশ্চেনটা 6 নম্বর যে সৃজনশীল, সেই সৃজনশীলে দুইটা টেস্ট টিউব দেওয়া আছে।
একটাতে আছে চুনের পানি which is a calcium hydroxide, ওকে, এটাতে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাতে কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুইটাই জলীয় দ্রবণ মানে অ্যাকোয়াস, AQ মানে অ্যাকোয়াস, এবং কিছু বল নেই। এটা হচ্ছে 1 নং যৌগ, এটা হচ্ছে 2 নম্বর যৌগ। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, পিএইচ কি? পিএইচ হচ্ছে পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। সো pH equals to minus log of H plus, এটা দিতে হবে। সো একটা যৌগ যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিড হলে কি হবে, H plus এর মান অনেক বাড়বে, H plus এর মান যত বাড়বে মাইনাস লগের মান তত কমবে। সো pH এর মান যত কমবে সেটা তত বেশি অ্যাসিডিক। আর একটা যৌগ যদি ক্ষারীয় হয় তার H plus এর মান তত কম হবে, মাইনাস লগের মান তত বেশি হবে, আপ টু 7 এর বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয়। পরের কোয়েশ্চেন, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট ব্যবহার করা হয় কেন? তোমরা জানো যে আমি এটা ধাতু নিষ্কাশন চ্যাপ্টারটাতে দিয়েছি। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে ক্রায়োলাইট ইউজ করা হয় বিকজ অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050 ডিগ্রি সেলসিয়াস হুইচ ইজ সো হাই। সো এটাকে কমানোর জন্য এটার সাথে ক্রায়োলাইট মিশানো হয়, এবং ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Na3Al F6, সেটা 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলবে। সো এই তাপমাত্রা কমানোর জন্য ক্রায়োলাইট মিশ্রিত করা হয় হুইচ ইজ সোডিয়াম হেক্সাফ্লুরোঅ্যালুমিনেট। পরের কোয়েশ্চেন, 2 নং টেস্ট টিউবের যৌগটির 0.25 মোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রবের প্রয়োজন? দ্যাট ইজ প্রিটি গুড কোয়েশ্চেন। 2 নং টেস্ট টিউবের যৌগটির 0.25, সো S ইকুয়াল টু 0.25 মোলার। আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে HCl এর হচ্ছে হাইড্রোজেন 136.5 আণবিক ভর, এবং আমাকে বলেছে 0.2 তৈরি করতে কত গ্রাম দ্রবের প্রয়োজন হবে। আমরা সূত্রটা জানি, S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V। এখন এখানে যেহেতু আয়তনটা দেওয়া নাই, আমাদেরকে ডাব্লিউর মানটা বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 0.25 মোলার, এটা হচ্ছে 0.25। আমরা ভিটাকে যদি 1 মিটার কিউব চিন্তা করি তাহলে 1000 মিলিলিটার যদি আমরা চিন্তা করি তাহলে এটা এরকম হবে, W ইকুয়ালস টু S ইন্টু M ইন্টু V ডিভাইডেড বাই 1000। এখন আমাকে যদি 1 লিটার আমরা দ্রবণ প্রস্তুত করি হুইচ ইজ 1000 মিলিলিটার, সো 1000 মিলিলিটার, M হচ্ছে 36.5, S হচ্ছে 0.25, 1000, সো 1000 কাটা, সো দ্যাট উড বি 0.25 into 3.65 which is 0.912 gram, 0.912 গ্রাম দ্রব প্রয়োজন। সো দিস ইজ সাম সিম্পল অ্যান্সার। রাজশাহী বোর্ড 2015-তে কেমিস্ট্রি যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন তুলনামূলকভাবে সহজ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই হচ্ছে মোটামুটি একটা এক্সপ্লেনেশন। তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, তোমরা যারা আমার ভুল ত্রুটিগুলোকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এবং তোমরা অবশ্যই আমাকে লিখবে তোমাদের যদি আরও কোনো পছন্দের কিছু থাকে বা তোমাদের কোনো চ্যাপ্টার যদি দরকার হয়। ধন্যবাদ সবাইকে।